অনিয়ম, অব্যবস্থাপনা আর লুটপাটের তথ্য আড়ালে রেখে একরকম খোঁড়া যুক্তিতে বিদ্যুতের দাম বাড়াতে মরিয়া কোম্পানিগুলো। উল্টো কাল্পনিক খরচ আর দায়দেনাকে সামনে রাখা হয়েছে জোরালোভাবে। বিশ্লেষকরা বলছেন, কঠিন পরিস্থিতির মধ্যে দাম বাড়ালে আরও বিপদে পড়বেন ভোক্তারা, আর তীব্র বিরোধিতা ব্যবসায়ীদের। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। দেশের বিভিন্ন কেন্দ্র থেকে উৎপাদিত এবং বিদেশ থেকে আমদানি করা বিদ্যুতের পুরোটাই কিনে নেয় পিডিবি। পরে ভর্তুকি দামে বিক্রি করা হয় বিতরণ কোম্পানিগুলোর কাছে। তথ্য অনুযায়ী সবশেষ অর্থবছরে সংস্থাটির ইউনিট প্রতি গড় ক্রয়মূল্য ছিল 14 টাকা 20 পয়সা। বিপরীতে গড়ে 7 টাকা 4 পয়সায় বিক্রি করায় লোকসান হয় প্রায় 60,126 কোটি টাকা, যার বড় অংশ ভর্তুকি হিসেবে দেওয়া হয় সরকারি তহবিল থেকে। ফলে এই ভর্তুকি কমানোর অজুহাতে সম্প্রতি খুচরা পর্যায়ে অন্তত 38% দাম বাড়ানোর প্রস্তাব করে সংস্থাটি। অবশ্য এই ভর্তুকি বাড়ার পেছনে দায় রয়েছে সংস্থার বিভিন্ন কর্মকাণ্ডের। যেমন সিস্টেম লসের কারণে খোয়া যায় বছরে অন্তত 6,500 কোটি টাকা। আছে বাড়তি দামে কেনার প্রবণতাও। অন্যদিকে প্রয়োজনের অতিরিক্ত বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র অলস বসিয়ে রাখায় বাড়ে খরচের বোঝা, যা দিন শেষে প্রভাব ফেলে ইউনিট প্রতি দামে। তাই এসবের সমাধান না করে ভোক্তার কাঁধে চাপানোর তীব্র সমালোচনা করছেন পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক। সমস্যাকে সমস্যা রেখেই তারা দাম বাড়ানোর কথা বলতেছে, এটা কেমন কথা? চাকরি করতেছে যান্ত্রিকভাবে, জনগণের জন্য না, দেশের জন্য না। যে আমি একটা চাকরি পাইছি, এটা করে যাই, যেমনি হোক গভর্নমেন্টের পক্ষে হইয়া কথা বললে আমার চাকরিটার গ্যারান্টি থাকবে। এই হিসাব অনুযায়ী অর্থবছর শেষে কেবল পিডিবির দেনার পরিমাণ দাঁড়াবে প্রায় 57,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ খাতে দায় দেনার চাপ কমাতে দাম বৃদ্ধি টেকসই সমাধানের পথ নয়, বরং নিশ্চিত করা দরকার নিজস্ব জ্বালানি, স্বচ্ছতা ও জবাবদিহিতা। এনশিওর করতে হবে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলা যেন সম্পূর্ণ চলে। ওইখানে যদি ঘাটতি হয়, ওইখানে যদি আমাদের গাফলতি হয়, তাহলে কিন্তু আমাদের সমস্যা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, কারণ কয়লাটা হচ্ছে আলাদা, চ্যানেলটা কমপ্লিটলি আলাদা। কয়লা অন্যখান থেকে আসে, কয়লার দামও ওই প্রপোর্শনে বাড়ে নাই, বাড়লেও অন্য সব বিদ্যুতের থেকে এটা চিপেস্ট। উৎপাদন ব্যয়টাকে কমানোর জন্য আমি কি করতে পারি? আমার কথা হচ্ছে, আমি আমদানি নির্ভরতার ফুয়েলের এই অংশটা কমাই দেব, অথবা বেশি উচ্চ মূল্যে যেসব উৎপাদন হয় সেগুলো বাদ দিয়ে আমি গ্যাসের উপর নির্ভর করব। আমার তো গ্যাস 40%। সিপিডির এক গবেষণা অনুযায়ী দেশের বস্ত্র ও পোশাক খাতের শিল্প কারখানাগুলোর 61% জাতীয় গ্রিডের বিদ্যুতের উপর নির্ভরশীল। উদ্যোক্তারা বলছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে এমনিতেই প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়েছে কারখানাগুলো। এমন পরিস্থিতিতে দাম বাড়ালে বিপর্যয় নেমে আসবে পুরো খাতে। এখনই 100% আমার সরবরাহ ক্যাপাসিটি ইউটিলাইজ করতে পারি না বিদ্যুৎ এবং গ্যাসের স্বল্পতার কারণে। সেখানে যদি প্রাইস বাড়ায় দেন, তাহলে কি হলো, আমি আমার ক্ষমতার 30% পারি না ইউজ করতে, আর যেটা পারি সেটারও প্রাইস বেড়ে গেল, তাহলে তো আমার কস্ট স্ট্রাকচারের উপর একটা হিউজ প্রেশার এসে পড়লো। আমি এটা কীভাবে ম্যানেজ করব? বিশ্লেষকদের মতে, কোম্পানিগুলোর যুক্তি অনুযায়ী দাম বাড়ানো হলে নেতিবাচক প্রভাব পড়বে মূল্যস্ফীতিতেও। রাকিব হোসেন, 71, ঢাকা। ঈদ ঘনিয়ে এলে জমে ওঠে পোশাক কেনাকাটা। তবে এবারের চিত্র ভিন্ন। ঈদের মাত্র 3 দিন বাকি থাকলেও রাজধানীর শপিং মলগুলোতে নেই তেমন ব্যস্ততা। ছাড় দিয়েও মিলছে না ক্রেতা। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি আর আয়ের সঙ্গে ব্যয়ের অসম হিসাব কমিয়ে দিয়েছে মানুষের ক্রয় ক্ষমতা। মেজবা হাসানের রিপোর্ট। রাজধানীর অন্যতম বড় ও জনপ্রিয় শপিং মল বসুন্ধরা সিটি। নানা সাজগোজে স্পষ্ট ঈদের আগমনী বার্তা, কিন্তু কেনাকাটায় ভাটা। শক্ত হয়ে গেছেন ম্যাম আপনি। একটা বলছেন একটা, আমি কতগুলো ধাপে ধাপে কমে নিয়ে আসছি যাতে বিক্রি করার জন্য। এই শপিং মলে দীর্ঘক্ষণ দাম কষাকষি শেষে সন্তানের জন্য একটি পোশাক কেনেন ফারজানা আক্তার, কিন্তু তাতেও গুনতে হয়েছে নির্ধারিত বাজেটের প্রায় দ্বিগুণ। কিনতে আসবেন, আপনাকে বাজেট কখনোই কমে না, উপরের দিকেই যায়। জান্নাতুলের বাস্তবতা আরো কঠিন। নিজের জন্য পোশাক কেনার তাড়া না থাকলেও সন্তানের কথা ভেবে এসেছেন তিনিও, কিন্তু পছন্দের জিনিসের দাম আর সামর্থ্যের ব্যবধানে হয়রান তিনি। প্রাত্যহিক জীবনে অনেক কাটছাট না করলে খুব শখের জিনিসগুলি, প্রয়োজনের জিনিসগুলি ছাড়া শখের কোনো জিনিসের কোনো জায়গাই নাই। বাজেট আমার 2,500 ছিল,
সেটা এখানে প্রায় ডাবলের কাছাকাছি। সাধারণত ঈদুল আজহায় কেনাকাটা কিছুটা কম হয়, তবে এবার সেই চিত্র আরও ম্লান। রাজধানীর শপিং মলগুলোতে বিভিন্ন ব্র্যান্ড বড় ধরনের ছাড় দিলেও তাতেও খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না ক্রেতাদের। অলস সময় পার করছেন বিক্রয় কর্মীরাও। মার্কেটে আমি এসে একটু হতাশ, কেনাকাটা মানে ক্রেতাই নাই, সবাই হাতের টাকাটা খরচ করতে আসলে ভয় পাচ্ছে। আমাদের দোকানের অবস্থা খারাপ, আমাদের অবস্থা খারাপ, কাস্টমারের অবস্থা খারাপ। কারণ অর্থনৈতিক অবস্থা এবং দেশের যে সংকট, রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপারগুলো, এগুলো নিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি খুবই একটা খারাপ অবস্থায় আমরা আছি। জিনিসপত্রের দাম আমাদের তো গতানুগতিক আগের তুলনায় মানে এবারও সেমই রাখা হয়েছে। আসলে পরিস্থিতি হয়তো বা চেঞ্জ হওয়ার কারণে কেনাকাটার প্রতি এবার আগ্রহটা হয়তো বা কম। সকাল থেকে দুপুর হয়ে গেছে, কাস্টমারের কোনো নাই, ফ্লো নাই। একটু কম দামের পোশাকের জন্য অনেকেই বেছে নেন ফুটপাত, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে না প্রত্যাশিত ভিড়। সাধারণ মানুষের তুলনায় বেচাকেনাও নিম্নমুখী। ওরকম হয় নাই, একদিন গেলে একটু বেচা কিনা হয়েছে, এর মধ্যে আর ওরকম বেচা কিনা হয়নি। ওরকম সময়টা এখন একটু বাড়ার কথা, কিন্তু এই যে এখনই কেমন একটু খারাপ হতেছে, কিন্তু এই গেল কয়েকদিন একটু ভালোই গেছে। গেল 3 মাসে মূল্যস্ফীতি ওঠানামার মধ্যে থাকলেও বাস্তবে বাড়েনি সাধারণ মানুষের আয়। ফলে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে বিলাসী পণ্যে ব্যয়ের ক্ষেত্রে তৈরি হয়েছে সতর্কতা। মূল্যস্তর যেখানে গেছে এবং সেই তুলনায় আমার মজুরির হার নিচে থাকার কারণে আপনার নিঃসন্দেহে এটা ভোক্তারা চাপের ভিতরে আছে। যারা একেবারে নিম্নবিত্ত মানুষ আছেন বা নিম্ন মধ্যবিত্ত আছেন, তাদের বিভিন্ন ধরনের খরচ তখন ওনারা কাটছাট করতে চান। এগুলো চিকিৎসা ব্যয় থেকে শুরু করে বিনোদনমূলকের খরচ, শিক্ষা খরচ, এগুলোতেও তখন হাত পড়ে। ঈদুল আজহায় উৎসব কেন্দ্রিক অর্থনীতির সিংহভাগ ব্যয় হয় কোরবানিতে। কিছু অংশ যায় পরিবহন, ভ্রমণ ও পোশাক কেনাকাটায়। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলম, যিনি জুলাই গণঅভ্যুত্থানের পর চাকরি হারান। গতকাল প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম জুবাইদুর রহমানের পদত্যাগের পর তাকে নিয়োগ দেওয়া হয়। খুরশিদ আলম 2024 সালে ফেব্রুয়ারিতে 3 বছরের জন্য ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। এদিকে ব্যাংকের কার্যক্রম নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিরোধ তৈরি হয় জুবাইদুরের। এর মধ্যেই অনলাইন সভায় যুক্ত থাকার শর্তে 1.5 মাসের ছুটিতে বিদেশ যান তিনি। তবে গতকাল চূড়ান্তভাবে পদত্যাগ করেন। সকাল না হতেই ভরিতে 2,500 টাকা বাড়ল স্বর্ণের দাম। ফলে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে আজ থেকে গ্রাহকদের গুনতে হবে 2,38,121 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কিছুটা বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণের দাম 2,27,331 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম 3,558 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। দর্শক, কোরবানি ঈদের আগে বাজার দরের খবরাখবর জানাতে এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, কোরবানি ঈদের সময় তো প্রায় ঘনিয়ে এলো, তো কেমন দেখতে পাচ্ছেন বাজার পরিস্থিতি? জিনিসপত্রের দাম কেমন ওঠানামা করছে এবং ক্রেতা বিক্রেতাদের মাঝে প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? সার্বিক পরিস্থিতি জানাবেন। এমনিতেই লম্বা সময় ধরে দেশের মানুষ মূল্যস্ফীতির কারণে বাড়তি দামে জিনিসপত্র কিনতে হচ্ছে এবং মানুষের কষ্ট হচ্ছে, এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। এবং ঈদের সময় সেই কষ্ট আরও অনেক গুণ বেড়ে যায়। এটা আমাদের দীর্ঘদিনের একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এবং 2 দিন পরে ঈদ, আপনি জানেন, এই ঈদকে সামনে রেখে মুরগির দাম যেমন বেড়েছে, তেমনি মাছের দাম বেড়েছে, মাংস, খাসির মাংস বলি, গরুর মাংস বলি, সেগুলোর দামও বেড়েছে। এবং বিশেষ করে মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম বেড়েছে। আমরা এই মুহূর্তে আছি মোহাম্মদপুরের টাউন হল কাঁচা বাজারে। আমরা শুরুতে একটু যদি মুরগির কথা বলি, এখানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায় এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 থেকে 360 টাকা পর্যন্ত। দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 টাকার উপরে। এবং ডিমের কথাও যদি বলি, ডিমও অনেক দামে বিক্রি হচ্ছে, প্রতি হালি কিনতে হচ্ছে 50 টাকা দরে। এবং এইটা কিন্তু গত 1 মাস আগেও এই দাম ছিল না। এই 1 মাসের মধ্যে বেড়ে মূলত ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা এই দামটা এই পর্যায়ে নিয়ে এসেছেন। এবং আমরা যদি মাংসের কথা বলি, গরুর মাংস নর্মালি 700 থেকে 750 টাকা বিক্রি হয় সারা বছর, কিন্তু এই কোরবানির ঈদের আগ মুহূর্তেও সেই গরুর মাংসের দাম বেড়ে এখন হয়েছে 850 থেকে 900 টাকা পর্যন্ত।
মানভেদে। এবং সবচেয়ে যে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি মোহাম্মদপুর টাউন হল বাজারে খাসির মাংসের চাহিদা খুব বেড়েছে এবং চাহিদা বাড়ার সাথে সাথে দামও বেড়েছে। যেখানে খাসির মাংস বিক্রি হতো 1100 টাকা প্রতি কেজি, সেখানে আজকে বিক্রি হচ্ছে 1300 টাকা দরে এবং মানুষ কিন্তু কিনছে, যে যার প্রয়োজন মতো কেনাকাটা করছেন। যেহেতু ঈদ উপলক্ষে তাদের কিনতে হবে সেজন্য কিনছেন এবং ব্যবসায়ীরাও এই সুযোগটা কাজে লাগাচ্ছেন। আমরা যদি মাছের কথা বলি, মাছের বিশেষ করে ইলিশ এবং চিংড়ি মাছ, সামুদ্রিক বিভিন্ন মাছের চাহিদা ঈদের সময় দেখা যায়, মানুষ শখ করে কিনেন। সেই মাছগুলোর দাম এখন অনেকটা বেড়েছে এবং চাষের যেসব মাছ রয়েছে তেলাপিয়া, পাঙ্গাস এবং রুই মাছ, কাতল মাছ, সেগুলোর দাম কিন্তু বলা যায় যে আগের তুলনায় কিছুটা বেড়েছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে বাজারে যে পরিস্থিতি বিদ্যমান রয়েছে সেটি আসলে ব্যবসায়ীদের দীর্ঘদিনের একটা সিন্ডিকেটের অংশ হিসেবে তারা এই ঈদের আগ মুহূর্তে বাড়তি দাম আদায় করছেন ক্রেতাদের কাছ থেকে। এটা তাদের জন্য দুর্ভোগের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এগুলো মনিটরিং না থাকার কারণে এই কাজগুলো তাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। নুসরাত। রাকিব, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হাসান। গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেয় 51টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল, যারা সবাই আন্তর্জাতিক গণহত্যা কনভেনশনে স্বাক্ষরকারী। গেল 2 বছরে প্রায় $1 বিলিয়ন 2603টি সামরিক চালান পৌঁছায় দেশটিতে, যার 42%ই সরবরাহ করে যুক্তরাষ্ট্র। তারপরে রয়েছে ভারতের নাম। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানে উঠে আসে এমন তথ্য। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। আধুনিক সভ্যতার অন্যতম ভয়াবহ ও নৃশংসতম হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। অঞ্চলটিতে সামরিক অভিযানকে গণহত্যার বাস্তব ঝুঁকি উল্লেখ করে ইসরায়েলের বিরুদ্ধে রায় দেয় আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। নৃশংসতা বন্ধে জরুরি ব্যবস্থারও নির্দেশ দেন আদালত। আইসিজের রায়ের পরও টানা 22 মাস হত্যাযজ্ঞ চালায় জায়নবাদীরা। তথ্য বলছে, গেল বছরের অক্টোবরে যুদ্ধবিরতির আগ পর্যন্ত গাজায় নিহত হন 70,000-এর বেশি মানুষ। এমন নৃশংসতার বিভিন্ন দিক নিয়ে অনুসন্ধান চালায় আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, যেখানে উঠে আসে গাজায় হত্যাযজ্ঞ চালাতে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেয় 51টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল, যারা সবাই আন্তর্জাতিক গণহত্যা কনভেনশনের স্বাক্ষরকারী। এমনকি ইসরায়েলে অস্ত্র নিষেধাজ্ঞা জারি করা দেশও রয়েছে এই তালিকায়। তথ্য বলছে, গেল 2 বছরে 2603টি সামরিক চালান প্রবেশ করে ইসরায়েলে, যার বাজার মূল্য ইসরায়েলি মুদ্রায় $3 বিলিয়ন শেকেল, যেখানে 42% সরবরাহ করে তালিকার সবার উপরে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে ভারতের নাম। দেশটির সরবরাহ 26%। শুধু এই 2 দেশ মিলে যোগান দেয় চাহিদার 2/3, আর 19% অস্ত্র আসে ইউরোপীয় ইউনিয়ন থেকে। অনুসন্ধানে দেখা যায়, গাজা যুদ্ধের সমালোচনা করা কিংবা আইসিজের রায়কে স্বাগত জানানো অনেক দেশও পর্দার আড়ালে অস্ত্র পাঠিয়ে সমৃদ্ধ করছে ইসরায়েলকে। যুদ্ধকালীন ইসরায়েলে 71 মিলিয়ন শেকেল মূল্যের সামরিক সরঞ্জাম পাঠায় আইসিজের রায়কে স্বাগত জানানো চীন। যুদ্ধবিরতির পক্ষে ভোট দেওয়া সিঙ্গাপুরও পাঠায় 20 মিলিয়ন শেকেলের অস্ত্র, যে তালিকায় রয়েছে তুরস্ক ও ব্রাজিলও। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।